হ্যালো। জি, আসসালাম স্যার। হ্যাঁ, শুরু হয়েছে। দিস- মাত্র 12 জন আসছে। ঠিক আছে, 12-13 জনই হবে। আসসালামু আলাইকুম স্যার। আমাদের আরো মানে প্যাথোজেনেসিটির আগে দুটো স্লাইড স্যার বাদ আছে স্যার। আচ্ছা, ওটা পরে আসছে, থামো। এখন প্রথম আমরা পড়বো হঠাৎ লেসন প্রডিউসড বাই দ্য ইন্টেরোহিস্টোরিকা। কি কি লেসন করে? এটাকে আমরা ভাগ করব হলো দুইটা ভাগে। একটা হলো ইন্টেস্টিনাল লেসন, আর একটা ইন্টেস্টিনাল বাইরে যেগুলো সেগুলোকে বলবো এক্সট্রা ইন্টেস্টিনাল। তো ইন্টেস্টিনাল এটাকে প্রাইমারি ইন্টেস্টিনাল বলতে পারি কি জন্য? যে ওরা ওরা থাকে কোথায়, হ্যাবিটেট কোথায়? লার্জ ইন্টেস্টাইনে। তাহলে ডিশ যখন লার্জ ইন্টেস্টাইনে শুরু করবে তখন সেটাকে বলবো প্রাইমারি। আর যখন ইন্টেস্টাইনের বাইরে যখন হবে সেটাকে তখন বলবো সেকেন্ডারি বা এক্সট্রা ইন্টেস্টাইন। ঠিক আছে, এখন প্রাইমারি বা ইন্টেস্টাইন লেশন থেকে আছে, এটা হলো দুইটা জিনিস হয়। একটা হলো অ্যাকুট অ্যামিউবিক ডিসেন্ট্রি, আর একটা হলো ক্রনিক ইন্টেস্টাইনাল অ্যামিউবাইসিস। এই দুটাই হল ডিজিজ। এখন অ্যাকুট অ্যামিউবিক ডিসেন্ট্রিতে এখানে কি হয়? মাল্টিপল আলসার হয়, ডিপ এবং এক্সটেন্সিভ আলসার। অনেক আলসার ভিতরে হয় এবং এক্সটেন্সিভ বড়। আর ক্রনিক ইন্টেস্টাইনাল অ্যামিউবাইসিস এখানে কি হয়? ক্রনিক অনেক বহুদিন থেকে আছে। এখানে এই আলসারগুলো হয় কি, প্রথম হবে স্মল আলসার ইনভলভিং ওনলি দ্য মিউকোজা। তো মিউকাস মেমব্রেন যে মিউকোসাল লেয়ার সেখানে হবে, এবং এখানে স্মল আলসার প্রথম হবে। তারপর হবে কথা এক্সটেন্সিভ সুপারফিশিয়াল আলসার। এটা হবে সুপারফিশিয়াল আলসার কিন্তু এক্সটেন্সিভ হবে, অনেক বড় হবে এগুলো, উইথ হাইপার এমিয়া, মানে কি ব্লাড বেশি হবে। মার্কড স্কারিং অফ ইন্টেস্টাইনাল ওয়াল উইথ থিনিং, ডাইলেটেশন অ্যান্ড সার্কুলেশন। মানে হলো এই যে প্রথম এই যে তোমার আলসার হচ্ছে এক্সটেন্সিভ সুপারফিশিয়াল আলসার, এগুলো হয় কি, কখন হবে তোমার যেহেতু ক্রনিক, কখনো আলসার হচ্ছে, কখনো ভালো হচ্ছে, কখনো হিলিং হচ্ছে, আবার কখনো আলসার হচ্ছে। এই হিলিং আর আর যখন হিলিং হয়, হিলিং কি দিয়ে হয় ভাই? ফাইব্রোসিস। স্কার টিস্যু ফর্মেশন দিয়ে ফাইব্রোসিস হবে, তার স্কার টিস্যু ফর্মেশন হবে, তাই তো? এই জন্য তোমার হবে মার্ক স্কারিং অফ ইন্টেস্টাইন। যখন স্কারিং হবে, ফাইব্রোসিস হবে, তখন হবে কি ওয়াল, প্রথম হবে কি, প্রথম দেখো থিনিং হলো, থিনিং হলো এবং ডাইলেটেশন হবে এবং স্যাকুলেশন, স্যাক ফর্মেশন করবে। ওই স্যাক যেটা করলো সেটা থিনিং হবে এবং ডাইলেটেশন হবে, আলটিমেটলি স্যাকুলেশন হবে, স্যাক তৈরি করবে। ইন্টেস্টিনাল ওয়ালেই স্যাক তৈরি গেল। এই হলো। এরপরে তারপর হবে এক্সটেন্সিভ অ্যাডেশন উইথ নেইবারিং ভেসেরা, এবং এই স্যাক তৈরি হলো আশেপাশে স্ট্রাকচারের সঙ্গে, এগুলো তোমার অ্যাডেশন হবে। হ্যালো, তাহলে হবে কি, এরপর হবে কি লোকালাইজ থিকেনিং অফ দ্য ইন্টেস্টাইনাল ওয়াল লিডিং টু নারোয়িং অফ দ্য লুমেন অফ দ্য ওয়াল। তাহলে আগেরটা হলো কি, দেখো স্যাকুলেশন, দেখো মার্ক স্কোরিং অফ ইন্টেস্টাইনাল ওয়াল হয় কি হলো, থিন হবে, ওয়ালটা থিন হবে, তখন ডাইলেটেশন হবে এবং স্যাক তৈরি করবে। আবার এই মার্ক স্কোরিং হওয়ার জন্য আবার কি হবে, লোকাল থিকেন হবে। ইন্টেরিয়র কিছু জায়গায় থিকেন হবে, লোকাল থিকেন হবে। থিকেনিং হওয়ার ফলে কি হবে, ওটা কি বড় হবে, বড় হলে কি লুমেনটার উপর চাপ পড়বে, তাই তো? লুমেনটা তখন ছোট হয়ে যাবে, লিড টু নারোয়িং অফ দ্য লুমেন অফ দ্য বয়েল। তারপরে এখন দেখো এটা লোকালাইজ হয়, লোকালাইজ হবে কি, লোকালাইজ হওয়ার পরে হবে জেনারেলাইজ থিকেনিং অফ দ্য বয়েল ওয়াল রেন্ডারিং ইট পালপেবল। তখন ইন্টেস্টাইনাল ওয়ালের মোটামুটি অনেক পার্টি তখন তোমার থিকেনিং হবে, সেটাকে বলো জেনারেলাইজ থিকেনিং, এবং এটা পালপেবল হবে। এই পালপেবল যখন হবে তখন সেটাকে মনে হবে ফর্মেশন অফ টিউমার লাইক ম্যাসেজ অফ গ্রানুলার টিস্যু। এটাকে বলা হয় অ্যামিবিক গ্রানুলোমা অথবা অ্যামিবোমা। তাহলে এখানে আরেকবার দেখি, প্রাইমারি
লেশন বা ইন্টেস্টাল লেশন, এটা শুধুই হবে কোথায়, ইনভলভ লার্জ ইন্টেস্টাইন। এবং এখানে কি হয়, দুইটা সিমটম হয়, দুইটা ডিজিজ হয়, একটা হলো অ্যাকুট অ্যামিবিক ডিসেন্ট্রি আর একটা হলো ক্রনিক ইন্টেস্টাইন অ্যামিবিয়াসিস। এখন অ্যাকুট অ্যামিবিক ডিসেন্ট্রিতে কি হয়, নেচারটা কি, মাল্টিপল আলসার থাকবে, ডিপ থাকবে, আলসারটা মাল্টিপল, তারপরে এটা ডিপই হবে এবং এক্সটেন্সিভ হবে, এবং আর কি হয়, তোমার ডায়রিয়া থাকে, ডিসেন্ট্রি থাকে। আর ক্রনিক ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস এখানে কি হবে, স্মল আলসার, প্রথমে স্মল আলসার যেটা ইনভলভ করে অনলি মিউকোজা, তারপরে এইটা আবার স্মল আলসার থাকলে এটা আবার এক্সটেন্সিভ হবে, সুপারফিশিয়াল, এক্সটেন্সিভ সুপারফিশিয়াল আলসার, স্মল থাকে, এটা সুপারফিশিয়াল হবে কিন্তু অনেক জায়গায় জুড়ে হবে, এক্সটেন্সিভ সুপারফিশিয়াল আলসার উইথ হাইপারএমিয়া। তারপরে যখন এক্সটেন্সিভ হয়ে গেল তখন আলসার যখন তোমার কি ভালো দিকে হবে, তখন হিলিং অকার বাই ফাইবার টিস্যু ফর্মেশন বাই স্কারিং, তখন তোমার স্কার টিস্যু ফর্মেশন, মার্ক স্কারিং অফ দ্য ইন্টেস্টাইনাল ওয়াল লিডিং টু থিনিং, ডাইলেটেশন এন্ড সার্কুলেশন। স্কারিং যখন হলো তখন কি হবে, আমরা এইটা এই যে একটার পর একটা সিকোয়েন্স দেখো, তারপর হবে লোকাল থিকেনিং অফ দ্য ইন্টেস্টাইনাল ওয়াল লিডিং টু নেয়ারিং অফ দ্য লুমেন অফ দ্য ওয়াল। প্রথম লোকাল থিকেনিং হলো, তাহলে কি লুমেনটা ন্যারো হয়ে গেল, এরপরে কি গোটা ইন্টেস্টাইন হবে, তখন বলবো জেনারেলাইজ থিকেনিং বাইরে হলো, এবং তখন পালপেট করা যাবে। পালপেট করলে, পালপেট বুঝো তো তোমরা, পরে তোমরা এখনো সবাই যাও নাই, ওয়াট করলে আমার হাতে সাপোজ অ্যাবডোমেন, ওখানে তোমার ওই যে অ্যাবডোমেন যদি হাত দিয়ে টাচ করো, দেখা যাবে ওখানে টিউমার লাইক মেসেজ দেখা যাবে। হ্যাঁ, পালপেট করা, অনুভব করা যাবে, তখন একটা বড় কিছু মনে হচ্ছে আছে ওখানে। হ্যাঁ, ওটাকে বলে জেনারেল থিকেনিং এবং পালপেবল। তারপরে ওটা পরে কি হবে, এই যে পালপেবল হলো, ওটা মনে হবে যে টিউমারের মতো একটা মনে হবে, মানুষের টিউমার লাইক মেসেজ, এটাকে বলা হবে অ্যামিবিক গ্রানুলোমা অথবা অ্যামিবোমা বলতে পারি। তারপরে হলো সেকেন্ডারি বা ইন্টেস্টাইন এক্সট্রা ইন্টেস্টিনেশন, এখানে কি হবে, ইনভলভ ম্যানি অর্গান, তবে বেশ করে লিভারে, মেইনলি তারা লিভারকে অ্যাটাক করে। লিভারে কি হবে, অ্যামিবিক লিভার অ্যাবসেস, ওটাকে বলবো অ্যামিবিক লিভার অ্যাবসেস। লাংসকে যখন ইনভলভ করবো তখন লাং অ্যাবসেস, ব্রেনকে যখন ব্রেনে হবে তখন ব্রেন অ্যাবসেস, স্প্লিনকে অ্যাফেক্ট করবে স্প্লিনিক অ্যাবসেস, স্কিনে হবে তোমার গ্রানুলেশন আলসার অফ দ্য স্কিন অ্যাডজয়নিং দ্য ভিজুয়ালাইজেশন। আর একটা হবে ইউরোজেনিটাল ট্রাক্ট, এখানে হবে কি অ্যামিবিক ভ্যাজাইনাইটিস, অ্যামিবিক আলসার অফ দ্য পেনিস। তো অ্যাবডোমেনে কি কি, এখানে দেখো লিভার এবং স্প্লিন, ঠিক আছে, লিভার স্প্লিন অ্যাবডোমেনে দেখো, এখানে হলো লিভার এবং স্প্লিনে হলো, এখানে অ্যাবসেস হলো। তারপরে উপরে চেস্টে যাও, লাং অ্যাবসেস, ব্রেনে ব্রেন অ্যাবসেস, আর তোমার স্কিনে হতে পারে, আর একটা ইউরোজেনিটাল ট্রাক্ট হতে পারে অ্যামিবিক ভ্যাজাইনাইটিস এবং অ্যামিবিক আলসার অফ পেনিস। এই কয়টা হলো সেকেন্ডারি বা এক্সট্রা ইন্টেস্টাইনাল লেশন। তাহলে তোমার পরীক্ষায় কিন্তু আসে হলো ভাইভা এবং রিটেনে ইনভ্যারিয়েবলি ধরা হয়, যখন রিটেনে আসবে তখন সবগুলোই বলবা, সবগুলোই লিখবা। আর যখন ভাইভাতে যখন আমরা জিজ্ঞাসা করবো যে হঠাৎ লেশন প্রডিউস বাই দ্য ইন্টারহিস্টোপ্যাটিকা, তখন শুধু বলবা যে প্রাইমারি লেশনটা যখন বলবা বা ইন্টেস্টাইনাল লেশন যখন বলবা, তখন শুধুই বলবা অ্যাকুট অ্যামিবিক ডিসেন্ট্রি এবং ক্রনিক ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস, এইটুকুই। আর ক্রনিক এই যে দেখো, এই যে অ্যাকুট অ্যামিবিক ডিসেন্ট্রির ক্যারেক্টার কি, এগুলো ক্যারেক্টার বলা প্রয়োজন না, শুধু তোমার এই যে এইটুকু খালি বলবো অ্যাকুট অ্যামিবিক ডিসেন্ট্রি, আর বি নাম হলো ক্রনিক ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস, এইটুকুই। এর যে ক্যারেক্টার, এগুলো বলার প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে তোমার ভাইভাতে অ্যান্সার হয়ে গেল। আর রিটেন যখন নেবে তখন তোমার সবগুলোই লেখো। আর এক্সট্রা ইন্টেস্টিনাল, এগুলো তোমার হলো সবগুলোই তো বলতে হবে। লাং এ, লিভারে হচ্ছে, এই লিভারে হচ্ছে মেইনলি যতগুলো এক্সট্রা ইন্টেস্টাইনাল হয় তার মধ্যে লিভারে বেশি হয়, সেটাকে বলবো অ্যামিবিক লিভার অ্যাবসেস। ওর পাশে থাকে স্প্লেনিক অ্যাবসেস। তারপরে অ্যাবডোমেনের উপরে থাকে থোরাক্স, ওখানে লাংস থাকে, লাংস অ্যাবসেস। তারপর ব্রেন, উপরে আরো বেড়ে যাও উপরে, ব্রেন অ্যাবসেস। আর এসে পাশে আরো তোমার ইউরোজেনিটাল ট্রাক্ট হতে পারে, যেমন অ্যামিবিক ভ্যাজাইনাইটিস এবং অ্যামিবিক আলসার অফ দ্য পেনিস। স্কিনে হতে পারে গ্রানুলোমাটাস আলসার অফ দ্য স্কিন অ্যাডজয়নিং দ্য ভিজুয়ালাইজেশন। এই হলো লেশন। এখন এই জিনিসটা এখন দেখো,
প্যাথোজেনেসিস অফ ইন্টারভেনশনাল এটা এখন দেখো, এখানে টার্ম আছে হলো অ্যামিবিয়াসিস, তারপরে অ্যামিবিক ডিসেন্ট্রি এবং ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস, তিনটা টার্ম এখানে আছে। টার্মটা একটু দেখে নাও, একটু চা খেয়ে নেই। তিনটে টার্ম আছে, একটা হলো অ্যামিবিয়াসিস, অ্যামিবিক ডিসেন্ট্রি এবং ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস। এই যে এতক্ষণ যে লেশনগুলো বললাম, ইন্টেস্টাল লেশন এবং এক্সট্রা ইন্টেস্টাল লেশন, এই সম্পূর্ণ লেশনগুলোকে একত্রে আমরা বলবো অ্যামিবিয়াসিস। সম্পূর্ণ লেশনগুলোকে বলবো, সবগুলোকে একত্রে ভাবে একটা টার্মে আমরা বলবো, সেটা হলো অ্যামিবিয়াসিস। আর ইন্টেস্টিনালে যতগুলো লেশন হলো সবগুলোকে একত্রিত ভাবে বলবো ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস। আর যখন অ্যামিবিক ডিসেন্ট্রি কাকে বলবো, যখন তোমার ইন্টেস্টাইনে তোমার ইনফেকশন হবে এবং তোমার এই যে ডিসেন্ট্রি হবে, তখন বলবো অ্যামিবিক ডিসেন্ট্রি। এই হলো তিনটা তোমার হলো টার্ম, ঠিক আছে? এটা আমরা অনেক সময় ভাইবাতে ধরি, যারা ভালো করবে, সবাইকে ধরি না, যারা ভালো করে তাদেরকে ধরি। তাহলে অ্যামিবিয়াসিস হলো কি, it is used clinically to denote all those conditions which are produced in the human host by infection with Interna in defined areas of Earth's infection. আমাদের বডিতে ইন্টারভেনশনটাকে যেখানেই ইনভেশন করবে সেখানেই যে ডিজিজগুলো হচ্ছে সেগুলোকে একত্রে ধরা বলতে পারি। all those conditions which are produced in the human host by infection with Interna in different areas of its invasion. ইন্টারভেনশনটাকে তাহলে তোমার প্রথম গেল ইন্টেস্টাইন, সেখান থেকে তোমার ইন্টেস্টাইন বাইরে গেল, আদরের যে ভিসেরা তাকেও তোমার ইনফেকশন করতেছে। তাহলে এই সম্পূর্ণ জায়গায় যে ইনফেকশন গুলো হলো, এই সব লেশনটাকে একত্রিত ভাবে বলা হচ্ছে অ্যামিবিয়াসিস। আর ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস এটাও তোমার হলো ইন্টেস্টাইনের যত লেশন হচ্ছে, ইন্টেস্টাইনাল লেশন কোনটা হচ্ছে, একটা হলো প্রাইমারি অ্যামিবিক ডিসেন্ট্রি আর একটা হলো ক্রনিক ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস। এই দুটাকে একসঙ্গে মিলিয়ে বলা হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস। এবং ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকে এবং এখান থেকে শুধু সিস্ট পাস হবে, তারা ক্যারিয়ার হিসেবে ট্রান্সপোর্ট হোস্ট হিসেবে কাজ করে। আর সিমটম যখন থাকবে তখন বলবো অ্যামিবিক ডিসেন্ট্রি, ঠিক আছে? এখন আর অ্যামিবিক ডিসেন্ট্রি কাকে বলবো, a condition in which the infection is confined to the intestinal canal and is characterized by the passage of blood and mucus in the system. তারপরে ডিসেন্ট্রি, এটা হলো অ্যামিবিক ডিসেন্ট্রি, ঠিক আছে? এই তিনটা টার্ম তোমরা একটু জানো। এখন ভিরুলেন্সি ফ্যাক্টর মুখস্থ করতে হবে না, জাস্ট এই প্যাথোজেনেসিস বোঝার জন্য তোমাদের একটু জানতে হবে। মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা এগুলো ধরবো না। কিছু অ্যাডিশন ফ্যাক্টর আছে, যেমন অ্যামিবা যখন আমাদের বডিতে প্রবেশ করলো, ইন্টেস্টাইনে গেল, তখন ইন্টেস্টাইনে তারা যার মাধ্যমে তোমার অ্যাটাচমেন্ট করবে সেটাকে বলবো অ্যাডিশন ফ্যাক্টর। কি কি আছে? দুইটা, গ্যালাক্টোজ অ্যান্ড অ্যান-অ্যাসিটাইল ডিগ্যালাক্টোসামাইন স্পেসিফিক অ্যামিওপ্যাকটিন। এটাই হলো তোমার হলো অ্যাডিশন ফ্যাক্টর, গ্যালাক্টোজ অ্যান্ড অ্যান-অ্যাসিটাইল ডিগ্যালাক্টোসামাইন স্পেসিফিক অ্যামিওপ্যাকটিন। অ্যামিওপ্যাকটিনটা দুই ধরনের আছে, তাই তো, গ্যালাক্টোজ এবং অ্যান-অ্যাসিটাইল ডিগ্যালাক্টোসামাইন স্পেসিফিক অ্যামিওপ্যাকটিন, by which the young trophozoites bind with the colonic মিউসিন গ্লাইকোপ্রোটিন। কলোনিক মিউকোজা আছে, এর সঙ্গে বাইন্ড করতেছে তোমার এই যে গ্যালাক্টোজ এবং অ্যান-অ্যাসিটাইল ডিগ্যালাক্টোসামাইন স্পেসিফিক অ্যামিওপ্যাকটিন। আবার এই মিউকোসে যখন বাইন্ডিং হলো, তারপর তোমার কি ইনভেশন করবে সেলের ভিতরে, ইনভেশন করবে বাই ওই মটিলিটি। এটা মটাইল কি বাই কার মাধ্যমে মটাইলিটি করে? মটাইলিটি নেচার কি? pseudopod, sir. Slow gliding movement. সিডোপডিয়া এবং মুভমেন্ট হলো
স্লো গ্লাইডিং মুভমেন্ট। এই স্লো গ্লাইডিং মুভমেন্টের মাধ্যমে তারা সেলের ভিতরে প্রবেশ করবে। এবং আরো করে কি কিছু এনজাইমের মাধ্যমে করে, যেমন প্রোটিয়েস। এটা প্রোটিনেস অনেক জায়গায় আছে, প্রোটিয়েস আছে। প্রোটিয়েস দেখো, প্রোটিনেস না প্রোটিয়েস, প্রোটিনকে তারা ভেঙে ফেলে। প্রোটিয়েস, কোলাজিনেস, ইলাস্টিস এবং হায়ালুরোনাইডেস। তাহলে প্রোটিয়েস কি করে? প্রোটিন টিস্যুকে ভেঙে দেবে। কোলাজেনেস কি করবে? কোলাজেন টিস্যুকে ভেঙে দেবে। ইলাস্টিস কি করবে? ইলাস্টিক টিস্যু ভেঙে দেবে। হায়ালুরোনিক অ্যাসিড আর হায়ালুরোনাইডেস কি করবে? হায়ালুরোনিক অ্যাসিড কি ভেঙে দেবে, যার ফলে কি এটা স্প্রেডিং করবে। এই কয়েকটা। আর দেখো, কন্ট্যাক্ট ডিপেন্ডেন্ট সাইটোলাইসিস। কন্ট্যাক্ট ডিপেন্ডেন্ট মানে ওই যে ইন্টারহিস্টোলাটিকা এর কন্ট্যাক্টে যে সমস্ত সেল আসবে, যারাই কন্ট্যাক্ট আসবে তারাই অটোমেটিক্যালি লাইসিস হয়ে যাবে। কার মাধ্যমে? যখন কেউ কন্ট্যাক্টে আসলো, তার বিপরীতে সে তৈরি করবে ফসফেটাইডেস এ। এটা দিয়ে তারা মারি ফেলবে। যেমন কাকে মারি ফেলে? লাইসিস, নিউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, colonic and hepatic cell by releasing phosphatase A। ঠিক আছে। আরেকটা ভাবে করতে পারে পোর ফর্মিং পেপটাইড, এটাকে বলো MUO4। এটার মাধ্যমে করে তোমার হলো kills endocytosis bacteria and purified protein also capable of causing necrosis death of host cell। এটার মাধ্যমে, ঠিক আছে। এটার মাধ্যমে তোমার আর একটা হলো অ্যাপোপ্টোটিক কিলিং। এই মোটামুটি একটু জানো। তাহলে এখন দেখো প্যাথোজেনেসিস করি। ইন্টেস্টাইনাল অ্যাগ্রেশন বেশ করে আমরা পড়বো হলো ডিসেন্ট্রি কিভাবে হয়, এটা তো জানি। তোমরা জানো, অলরেডি জানো যে ইলেকশন কি করে, ডিসেন্ট্রি করে প্রথমে, তাই তো। এবং কোথায় করে? লার্জ ইন্টেস্টাইন। এই জন্য বলা হচ্ছে লেশনস আর লিমিটেড ইন দ্য লার্জ ইন্টেস্টাইন এন্ড লিডস টু অ্যামিউনিক ডিসেন্ট্রি। প্রথম বললো কোথায় ইনফেকশন করলো এবং কি ডিজিজ করলো বলে এলো। এখন এটা কিভাবে করতেছে দেখো। একটা অর্গানিজম প্রথম, আমরা কি প্রথম তো ওই যে এটা আসলো কি বলে যে তোমার অর্গানিজম ম্যাচুর পদে সৃষ্টি হয়ে ফেললাম, তারপর সেটা কি হলো? তোমার ট্রফোজোইট স্যার। স্মল ইন্টেস্টাইন থেকে ট্রিপসিন তাকে কি করলো? তারপরে ওয়ালটাকে ভেঙে দিল, দেওয়ার পরে ওখান থেকে তোমার ট্রফোজয়েড বের হলো। এবং একটা সিস্ট থেকে একটাই ট্রফোজয়েড বের হলো, তাই তো। একটা এরমে বের হলো এবং ওর থাকবে কি 4টা নিউক্লিয়াস। হ্যাঁ। তারপরে ওটা আবার বাইনারি ফিউশন হলো কি এইটা আমি বলি। এইটা বলি ওকে ওকে বলা হচ্ছে কি ইয়ং ট্রফোজয়েড, তাই তো। এই যে এখানে এখন এই যে বলতেছি ইয়ং ট্রফোজয়েড, এটা তখন কি করবে? এই ইয়ং trophozoite released from the cyst binds with the colony mucosa by galactose and N-acetyl D-galactosamine gall-neck specificlectin। ওকে। ওই যে আমি বললাম অ্যাডেশন ফ্যাক্টর যেটা বললাম, গ্যালাক্টোস অ্যান্ড N-acetyl D-galactosamine ব্র্যাকেট হলো গল-নেক স্পেসিফিক্যাক্টিন। এর মাধ্যমে এই ইয়ং ট্রফোজয়েড তোমার হলো কলোনিক মিউকোজা এর সঙ্গে বাইন্ড করতে হবে। বাইন্ড করলে কি হবে? সেখানে আবার কলোনি ফর্ম করবে, কলোনাইজেশন সেখানে তোমার থাকলো এবং মাল্টিপ্লাই করবে, ঠিক আছে। এবং যেখানে কলোনি ফর্মেশন করলো সেখানে আবার সেল লাইসিস করবে। কি হবে? এই কলোনাইজেশন ফলোস বাইন্ডিং এন্ড দেন ডিস্ট্রাকশন বাই কন্টাক্ট ডিপেন্ডেন্ট সাইটোলাইসিস। ওই কন্টাক্ট ডিপেন্ডেন্ট সাইটোলাইসিস বললাম যে যারাই কন্ট্যাক্টে আসবে যে সমস্ত সেল তাকে লাইসিস করে দেবে বাই কি? ফসফেটাইডেস এ। তো এইটা বাইন্ড করলো এবং লাইসিস করে দিল। এরপরে হবে কি? তার সেলের ভিতরে প্রবেশ করবে, সেটাকে বলা হয় ইনভেশন, তাই তো। ইনভেশন কার মাধ্যমে হচ্ছে? একটা হলো তোমার মর্টালিটি। আর কি হবে? হতে পারে কিছু এনজাইম তৈরি করে, যেমন প্রোটিয়েস, কোলাজেনেস, ইলাস্টেস, হায়ালুরোনাইডেস। এর মাধ্যমে ইনভেশন করলো। ইনভেশন করে এরা আলটিমেটলি যাবে কোথায়? একবার সাবমিউকাস লেয়ার পর্যন্ত চলে যাবে। গেল সাবমিউকাস। এইখানে গিয়ে আবার তারা মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই র্যাপিডলি অ্যান্ড ফর্ম কলোনি। আবার ওখানে কলোনি করলো এবং ওইখানে তারা যখন মাল্টিপ্লাই করবে, সারাউন্ডিং টিস্যু
and utilize satellite material as food. এই তোমার সেল ডেস্ট্রয় কেন করবে? সেল ডেস্ট্রয় করে তোমার ওই টিস্যুগুলোকে তারা খেয়ে ফেলবে, এই তারা খাবার হিসেবে নেয়, ঠিক আছে? ওই জন্য তারা সেখানে ডেস্ট্রয় করবে, multiply করবে rapidly and form colony and destroy surrounding tissue and utilize satellite material as food. হলো, এরপর কি হবে? অ্যামিবা দেন স্প্রেড ইন ডিফারেন্ট ডিরেকশন, সব দিকেই চলে যাবে, তবে স্পেশালি লেটারাল সাইডে বেশি যাবে, adjacent to deep tissue continuously lyses the adjacent tissue। এবং এগুলোর জন্য হচ্ছে কি কোগুলেটিভ নেক্রোসিস। নেক্রোসিস কি টাইপ অলরেডি তোমরা পড়ছো। তারপরে ফরমেশন অ্যাক্সেস হুইচ ফাইনালি ব্রেকস ডাউন। তারপর এই নেক্রোসিস হলো, এখানে আবার কি নিউট্রোফিল ওখানে আসবে কিন্তু তাকে কিল করার জন্য। তো কিছু নিউট্রোফিল আসবে, কিছু নিউট্রোফিল মারা যাবে, মারা গেলে তখন সেখানে করবে অ্যাক্সেস। এবং এই অ্যাক্সেসটা যখন ব্রেকডাউন করবে, ব্রেকডাউন করলে ভেঙে গেলে তখন হবে ডেভেলপমেন্ট অফ লার্জ ইরেগুলার আলসার, হুইচ ইজ ফ্লাস্কের মতো হবে। ফ্লাস্কে যে পানি খাও, ফ্লাস্কের মতো। এই ফিগারটা এখন দেখো তো। তাহলে প্রথম বলা হলো কি, ইন্টেস্টাইন লেশন করতে হবে লার্জ ইন্টেস্টাইন, এবং কি হবে? ডিসেন্ট্রি হবে, তাই তো? এখন এবং ডিসেন্ট্রি হবে। এখন কিভাবে করতেছে? প্রথম তোমার হলো ট্রপোজয়েড আসলো, তোমার 6 থেকে তোমার কি ট্রপোজয়েড তৈরি হলো, ইয়ং ট্রপোজয়েড তৈরি হলো। এখন ইয়ং ট্রপোজয়েড কি হবে? প্রথম হবে কি, একটা প্যাথোজয়েড এসেছে, পুরো হতে হলো কি বাইন্ড করতে হবে। বাইন্ড কার মাধ্যমে করবে? গ্যালাক্টোজ অ্যান্ড অ্যাস্টাইল গ্যালাক্টোজামাইন স্পেসিফিক ল্যাকটেন, এই দুটার মাধ্যমে বাইন্ড করবে। কার সঙ্গে? কলোনিক মিউকুলার সেল। একসঙ্গে বাইন্ড করলো, বাইন্ড যখন করলো তাহলে ওখানে ওখানে কি একটা কলোনি ফর্ম করলো, কি ওখানে শুধু একটা না, আরো অনেকগুলো ট্রপোজয়েড ওখানে কলোনি ফর্ম করলো। তারপরে এই সেলকে তার ডিস্ট্রয় করবে, কিভাবে করবে? বাই কন্ডাক্ট। এই যে যেখানে বাইন্ড করলো সেখানে কি হবে? এই যেখানে বাইন্ড করলে কি সেলগুলোকে বাই কন্টাক্ট ডিপেন্ডেন্ট স্যাটেলাইসিস, মানে কি হবে? ও প্রথম করলো তোমার ইনভেশন, সেলের ভিতরে প্রবেশ করবে, তাই তো? সেলের ভিতরে প্রবেশ করবে। আগে তোমার হবে হবে যে প্রথম হবে লাইসিস করবে বাই কন্টাক্ট ডিপেন্ডেন্ট স্যাটেলাইসিস। কিভাবে করবে? রিলিজিং ফসফেটাইডেস এ করলো, তারপরে এখানে স্যাটেলাইজ করলো। এরপরে তো আমার সেলের ভিতরে প্রবেশ করতেছে, এখন নিউক্লিয়ার প্রবেশ করতেছে। কিভাবে করতেছে? বাই তোমার মর্টালিটি আর কিছু বাই এনজাইম। এগুলো কি করে? যেমন প্রোটিয়েস, কোলাজেনাস, হাইড্রোনাইডেস, এগুলোর মাধ্যমে তোমার ইনভেশন করবে, করলো, মানে সেলের ভিতরে প্রবেশ করলো। করার পরে কি হলো? এরা তারপরেও কি সেলের ভিতরে গেল এবং সেখানে তোমার মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই তোমার সাবমিউকাস লেয়ারে চলে আসলো। সাবমিউকাস লেয়ারে যখন চলে আসলো, তখন এখানে কি হবে? সাবমিউকাস লেয়ারে যখন চলে আসলো, আবার তোমাকে কি মাল্টিপ্লাই করবে, তাই তো? মাল্টিপ্লাই করবে এবং কলোনি গঠন করবে। এবং কি করবে? এই যে সেলগুলোকে, আসল সেলগুলো যতগুলো আছে এগুলোকে তোমার লাইসিস করবে। হুম। এবং এই যে ট্রপোজয়েড গুলা কি করবে? চতুর্দিকে, মানে অল ডিরেকশনে ছড়া যাবে, বেশ করে এই ল্যাটারাল সাইডে তোমার বেশি ছড়া যাবে, সাইডে বেশি ছড়া যাবে, তবে ডিপেও যেতে পারে। আলটিমেটলি করবে কি? কোগুলেটিভ নেক্রোসিস, কোগুলেটিভ নেক্রোসিস। এবং এই সময় আরেকটা ঘটনা হবে যে নিউট্রোফিল, আমাদের যে সেনাবাহিনী নিউট্রোফিল আছে, নিউট্রোফিল তাদেরকে ইনগাল্ফ করতে যাবে, মারতে যাবে, কিন্তু নিউট্রোফিল তাদেরকে মারতে পারবে না। তখন সে নিউট্রোফিল নিজেই মারা যাবে। তখন ওটাকে বলবো কি? অ্যাক্সেস তৈরি করবে। আলটিমেটলি এই অ্যাক্সেস যখন রাপচার হয়ে গেল, তখন সেটার শেপটা হবে, এই আলসার শেপটা হবে ফ্লাস্ক শেপ আলসার। এখানে দেখো শেপটা, দেখো তো ফ্লাস্কের মতো আছে কিনা দেখো দেখি। আছে? এটা হলো ফ্লাস্ক শেপ আলসার।
তাহলে এটা কিন্তু পরীক্ষায় রিটেনে আসে, কিন্তু ইনভ্যালিড দেওয়া হয়। তাহলে প্রথম কলোনি তোমার কি করে দিস করতেছে লার্জ ইন্টেস্টাইন, এবং দিস কি করতেছে তোমার অ্যাপোডামিক ডিসেন্ট্রি। এখন কিভাবে করতেছে, প্রথম ইয়ং ট্রফোজোট আসলো, ওরা বাইন্ড করলো কলোনি মিউকোজার সঙ্গে বাই গ্যালাক্টোজ অ্যান্ড অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইন and acetyl galactosamine ল্যাকটিন বাইন্ড করলো, করার পরে এখানে কলোনি ফর্ম করলো, এবং এর কন্ট্রাক্টে যেগুলো সেল আসবে সেগুলো মারা যাবে বাই কন্ট্রাক্ট ডিপেন্ডেন্ট সাইটোলাইসিস বাই রিলিজিং ফসফেট এ। তারপরে এরা সেলের ভিতরে প্রবেশ করে, সেটা ইনভেশন করবো কি কার মাধ্যমে, বাই মর্টালিটি। তারপরে কিছু এনজাইম যেমন খেলো কি প্রোটিয়েজ, ল্যাস্টেজ, তারপরে হায়ালুরোনাইডেজ, এগুলোর মাধ্যমে তোমার ইনভেশন করলো, করার পরে সেলের ভিতরে প্রবেশ করলো এখানে, এবং এখানে তোমার সেল ডেস্ট্রয় করতে থাকবে বাই কন্ট্যাক্ট ডিপেন্ডেন্ট সাইটোলাইসিস। এরপরে আলটিমেটলি তারা এই যুদ্ধ করতে করতে তোমার এই টিস্যু খাইতে খাইতে তোমার আসবে কোথায়, একবারে তোমার একবারে সাবগাস কোটে চলে আসলো, সাবগাস লেয়ারে চলে আসলো। এখানে তোমার কি আবার মাল্টিপ্লাই করবে এবং ছড়া যাবে ডিফারেন্ট ডিরেকশন, স্পেশালি ল্যাটারাল ডিরেকশনে বেশি ছড়া যাবে এবং ডিপার টিস্যুতে ছড়া যাবে। এবং এতে আলটিমেটলি কি হচ্ছে, কোয়াগুলেটিভ নেক্রোসিস হচ্ছে। এবং এই সময় নিউট্রন যখন আসবে, নিউট্রনগুলো মারা যাবে, তখন হবে তোমার হলো কি, নিউট্রন মারা গেলে কি হচ্ছে, তখন হচ্ছে তোমার হলো এই অ্যাক্সেস যখন তোমার ভেঙে যাবে, এই অ্যাক্সেসগুলো আস্তে আস্তে তোমার ভেঙে যাবে, এগুলো তো ফ্রেজাইল, ভেঙে যাবে, ভেঙে গেলে তখন তোমার হলো আলসার। এবং আলসার শেপটা হচ্ছে তোমার ফার্স্ট শেপ আলসার। অনেক সময় ভাইরা জিজ্ঞাসা করে যে আলসারটা তোমার শেপটা কেমন হয়, এই ফার্স্ট শেপ আলসার। ঠিক আছে, এই হলো তোমার প্যাথোজেনেসিস। তাহলে হলো এই হলো প্যাথোজেনেসিস অফ ইন্টেস্টাইনাল মেসিস, এটা ভালো করে পড়বা। এখন আমরা জানবো এই অ্যামিবিক ডিসেন্ট্রি এবং ব্যাসিলারি ডিসেন্ট্রি। আমরা ব্যাসিলারি ডিসেন্ট্রি অলরেডি পড়ছি কোথায়, ব্যাকটেরিয়ালজিতে। সেটা কি করতো, স্যার অনেকগুলো অর্গানিজম করতে হবে স্যার রিসেন্টলি। অনেকগুলো করে সীতার কি সারা ইয়ে পড়ে, রামায়ণ পড়ে সীতার রামের মাসি ডিসেন্ট্রি কি অনেকগুলো করে, স্যার ব্যাচেলারি রিসেন্টলি স্যার না স্যার সিজেলা করে স্যার। সিগেলা করে। আর হচ্ছে স্যার ওই যে ইস্কেরিসিয়া কোলির একটা আছে। সিগেলা করে, সিগেলা ডিসেন্ট্রি করে হলো সিগেলা। এই করে এগুলো তো করে ডায়রিয়া। ডিসেন্ট্রি যদিও ওগুলো ডিসেন্ট্রি টার্মটা একটু ভিন্ন, একটু ডিসেন্ট্রি ডায়রিয়া টার্মটা একটু কিন্তু ভিন্ন, ঠিক আছে। ব্যাচেলার ডিসেন্ট্রি করে শুধু হলো তোমার হলো সিগেলা করে, আর মেইনলি করে কোনটা, সিগুলার ডিসেন্ট্রি টাইপ 1, ওটা মেইনলি করে, এবং সিভিয়ার। এখন এই যে আর অ্যামিউনিক ডিসেন্ট্রি কি করতেছে, অ্যামিউনিক ডিসেন্ট্রি করতেছে তোমার হলো এই ইন্টেস্ট। এই দুটার যে ডিসেন্ট্রি হলো এটার পার্থক্যটা খেয়াল করবে, দেখো একটা হলো হেডলাইন ভাগ করবো ম্যাক্রোস্কোপিক, আরেকটা হলো মাইক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপ খালি চোখে দেখে দেখবো নাম্বার অফ মোশন, এই যে নাম্বার অফ লুজ মোশন, কতবার তুমি যাচ্ছ, 6 to 8 টাইমস এ ডে। অ্যামিউনিক ডিসেন্ট্রি হলো 6 থেকে 8 বার দিনে যাচ্ছে। আর ব্যাচেলার ওভার 10 টাইমস এ ডে, দিনে 10 বারের বেশি হয়। আর এই অ্যামাউন্ট মানে অ্যামাউন্ট কি, এই ফিকাল ম্যাটারের অ্যামাউন্টটা কত হয়, অ্যামিউনিক ডিসেন্ট্রির ক্ষেত্রে রিলেটিভলি কপিয়াস, মানে অনেক বেশি পরিমাণে হয়। আর ব্যাচেলার ডিসেন্ট্রি হয় কি, তোমার স্টুলের পরিমাণটা কম থাকে, স্মল। অর্ডার গন্ধটা কেমন হয়, অ্যামিউনিক ডিসেন্ট্রির গন্ধটা হলো অফেন্সিভ, দুর্গন্ধ হবে। আর ব্যাচেলার ডিসেন্ট্রি অর্ডারলেস, এটা গন্ধ থাকে না, অর্ডারলেস। কালারটা কেমন হয়, ডার্ক রেড ইন কেস অফ অ্যামিউনিক ডিসেন্ট্রি। অ্যামিউনিক ডিসেন্ট্রি ডার্ক রেড কেন হয়, এই যে তোমার যে ওরা যে ব্লাড, ওই যে যেখানে তোমার লেশন করতেছে ব্লাড ব্লিডিং হচ্ছে, তাই তো, ব্লিডিংটা হয় কি, ব্লাড যেটা সেটা তোমার স্টুলের সঙ্গে মিক্সড করা থাকে, এই জন্য তোমার এটা ডার্ক রেড। আর আরেকটা হলো যে এই ব্যাচেলার ডিসেন্ট্রি হয় ব্রাইট রেড। ব্রাইট রেড হয় কি যেন, এখানে শুধু খালি তোমার ব্লাডটা তাজা রক্ত বের হবে, হুম, এবং স্টুল যাতে কম হয়, মনে হচ্ছে এখানে রক্ত বের হচ্ছে, তাজা রক্ত বের হচ্ছে, ঠিক আছে, এই জন্য ব্রাইট রেড। আর নেশারটা কি, ব্লাড অ্যান্ড মিউকাস মিক্সড উইথ দ্য ফিসেস,
যে আগে যেটা বললাম যে ব্লিডিং যেটা হলো ব্লাড এন্ড মিউকাস, এটা হলো ফিকাল ম্যাটারের সঙ্গে মিক্সড করা থাকে। আর তোমার এই যে ব্যাসিলার ডিজিজ কি হয়, ব্লাড এন্ড মিউকাস থাকবে, নো ফিসেস। সাধারণত স্টুলের পরিমাণটা কম হয়, ব্লাড এন্ড মিউকাসই বেশি হয়, দেখবে এখানে তাজা রক্ত পড়তেছে। আর কনসিস্টেন্সি নট অ্যাডারেন্ট টু দ্য কন্টেইনার, ব্লাড এন্ড মিউকাস যেহেতু স্টুলের সঙ্গে তোমার থাকতেছে, মিক্সড করা থাকতেছে, যা বলে যেখানে তোমার পায়খানা করলো সেখানে কিন্তু লেগে থাকবে না। ঠিক আছে, এটা বলা হচ্ছে নট অ্যাডারেন্ট টু দ্য কন্টেইনার। আর এই যে ব্যাসিলার ডিসেন্ট্রিতে এখানে কি হয়, শুধু খালি ব্লাড আর মিউকাস থাকে, হ্যাঁ, স্টুলের পরিমাণ কম হয়। এখন যেখানে দেখবে মিউকাস যখন বেশি থাকবে সেখানে হবে কি, মিউকাসের কি আঠালো, তাই তো, যেখানে পায়খানা করবে সেখানে লেগে থাকবে। এই জন্য বলা হচ্ছে কি অ্যাডহেরেন্ট টু দ্য বটম অফ দ্য কন্টেইনার। এখন দেখো মাইক্রোস্কোপিক দেখবো। আরবিসিটা কি ক্লাম্পে থাকে এবং কালার হলো রেডিশ ইয়েলো ইন কালার। আর সেখানে ডিসেন্ট্রি হয় কি ডিসক্রিট সারাইসিটা থাকে অথবা ইন রুলো ফরমেশন থাকে। রুলো মানে কি, পয়সা যদি একটার উপরে একটা পয়সা কয়েন রাখো সেটাকে বলা হয় রুলো ফরমেশন। ডিসক্রিট অর ইন রুলো ফরমেশন থাকতে পারে এবং ব্রাইট রেড ইন কালার। আর এমিক ডিসেন্ট্রি কি বাস সেল সঙ্গে স্ক্যানটি কম থাকে। আর ব্যাচেলার ডিসেন্ট্রি কি হয় নিউমারাস, সেখানে তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশনে পার্সেন্ট বেশি থাকবে। আর তোমার এমিক ডিসেন্ট্রি কম থাকবে, ম্যাক্রোবেজ কম থাকবে। আর তাহলে পার্সেল এবং ম্যাক্রোবেজ তোমার দুটাতেই তোমার হলো এই যে বেশি থাকবে হলো ব্যাচেলার ডিসেন্ট্রির ক্ষেত্রে। ইয়েসোফিলা থাকবে তোমার, থাকবে এমিক ডিসেন্ট্রি। তারপরে আমরা অর্গানিজম কি পাবো, এমিক ডিসেন্ট্রি পাবো তোমার পাফোজাইট। ঠিক আছে, আর সিগারেট ডিসেন্ট্রি ক্ষেত্রে পাবো আর তোমার ব্যাকটেরিয়া পাবো। কোনটা, সিগুলার ডিসেন্ট্রি পাবো। এই কয়েকটা পার্থক্য তোমাদের জানতে হবে। তাহলে এখানে দেখো এই যে আমি ডিসেন্ট্রি ব্যাচেলার ডিসেন্ট্রি বারবার বললাম কি যেন, দেখো এই যে নাম্বার অফ মোশন কি হলো 6 to 8 টাইমস এ ডে, আর ব্যাচেলার ডিসেন্ট্রি কি হলো ওভার 10 টাইমস অফ ডে। আর এমন কি ব্যাচেলার ডিসেন্ট্রি স্মল এবং এমিক ডিসেন্ট্রি কি হলো অ্যামাউন্ট হবে কপি আছে বেশি হবে। তাহলে এখানে দেখো এমিক ডিসেন্ট্রি হচ্ছে বারে কম হচ্ছে কিন্তু পরিমাণে বেশি হচ্ছে। তুমি ফ্রিকোয়েন্সি কম, বারবার বেড়াচ্ছে না, কম যাচ্ছে, দিনে মাত্র 6 থেকে 8 বেড়াচ্ছে, কিন্তু যখনই যাবে তখন পায়খানাটার পরিমাণটা বেশি হবে। আর ব্যাচেলার ডিসেন্ট্রি কি হবে, বারবার যাবে, 10 বারও বেশি হবে, 20-30 যতবার হোক না যাইতে পারে, কিন্তু পায়খানাটা তোমার মানে মানে পরিমাণে কম হবে। ঠিক আছে, এইটুকু খালি, যখন বারে তুমি কম যাচ্ছ তখন বেশি হবে, আর বারে বেশি গেলে তখন পায়খানা কমে যাবে। হ্যাঁ, আর তোমার হলো ওই যে অফেন্সিভটা অর্ডারটা কি হয় অ্যামিগ্রেশনতে, দুর্গন্ধ বেশি হয়। তোমাদের কারো হয়েছে কিনা, যারা যারা হয়েছে সেই একটু শেয়ার করিও তাহলে। এবং এই যে ব্যাসিলার ডিসেন্ট্রি এটা কি হয়, এটা জ্বরও থাকতে পারে এবং খালি তোমার পেট এত ব্যথা করবে যে তুমি থাকতে পারবে না, মনে হচ্ছে পায়খানা করে আসলো তোমার পায়খানা হলো না, আবার হবে, আবার যাবে, খালি বারবার খালি যাতে থাকবে। এবং সেখানে দেখবে যে তাজা রক্ত পড়বে এবং মিউকাস বেশি যায় এবং পায়খানার পরিমাণটা খুবই কম হয়, তখন বুঝতে পারবে। তাহলে এটা দেখে নিও। আর এখন আমরা স্যার, ল্যাব, স্যার মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ওইটা কি স্টুলের মাইক্রোস্কোপিক? হ্যাঁ স্টুল দিয়ে আমরা পরীক্ষা করবো। এই যেমন এখন এখন আমরা স্টুল দেখবো, ল্যাব ডায়াগনোস্টিক করবো। দেখো স্পেশাল কি নেবো, ফিসেস, স্টুল নিচ্ছি। তারপর কি নেবো, অনেক সময় নিতে পারি স্ক্রাপিং অর বায়োপসি অফটেন থ্রো বাই সিগমোইডোস্কোপি। বেশ করে যখন অ্যামিবোমা হয় না, অ্যামিবোমা, তখন আমরা সিগমোইডোস্কোপি করে সেখানে বায়োপসি করে নিতে পারি। ঠিক আছে, আর ব্লাড নিতে পারি ফর স্যারোলজি। তো ব্লাডের ব্যাপারটা আমি পরে বলতেছি, এমনিতে আমরা ব্লাড নেই না, পরে আমি আসছি, কালচার যখন আসবে তখন বলতেছি এটা। তাহলে স্টুল এগুলো
নিলাম। এখন এই স্টুল নিলাম, স্টুল নিয়ে আমরা এক্সামিন করবো। আমরা সাধারণত স্টেন অনেক সময় শুধু স্যালাইন মিক্স করে, নর্মাল স্যালাইন মিক্স করি, করে স্লাইডে দিয়ে পরীক্ষা করি। সেটাকে বলা হবে স্যালাইন প্রিপারেশন, অথবা আরেকটা বলতে পারি ফ্রেশ স্টুল ওয়েট মাউন্ট প্রিপারেশন। শুধু স্টুলের সঙ্গে স্যালাইন, নর্মাল স্যালাইন মিক্স করে আমরা স্লাইডে দিয়ে এটা মাইক্রোস্কোপে এক্সামিন করবো। আর আরেকটা হয় কি, স্টেন করা হয়। স্টেন হলো কয়েক ধরনের আছে। একটা আয়োডিন স্টেন, তারপর আয়রন হিমাটোক্সিডিন ইওসিন স্টেন। আরেকটা আছে হলো ট্রাইকম স্টেন। মেইনলি আমরা আয়োডিন স্টেনটাই ব্যবহার করি। এখন স্যালাইন প্রিপারেশন কেন করতেছি? এটা করতেছি তোমার প্রপোজার দেখার জন্য, আর স্টেন করা হচ্ছে সিস্ট দেখার জন্য। ঠিক আছে, ভাইবা তো আমাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ ভাইবা তো জিজ্ঞাসা করি যে তোমরা আমরা স্যালাইন প্রিপারেশন কি জন্য করি, বলতে হবে প্রপোজার দেখার জন্য। এবং স্টেন কি জন্য করি, বলতে হবে সিস্ট দেখার জন্য। কি জন্য এখন উত্তরে আসো। এই স্যালাইন প্রিপারেশন যখন করবো, তখন ওই যে প্রপোজার চিনব কি হবে? হিমাটোফাগাস ট্রপোজাইটিস প্যাথোক্রমিক। হিমাটোফাগাস ট্রপোজাইট কি খায় আমাদের? সেদিন কি বললাম, ট্রপোজাইটের ভিতরে কি কি থাকে? স্যার আরবিসি, ডাব্লিউবিসি, টিস্যু ডেব্রিস, কিছু এগুলো ব্যাকটেরিয়া। থাকে, এগুলো থাকে, তাই তো? এইগুলো থাকতেছে, এই জন্য এগুলো দেখে আমরা চিনবো। তাহলে ওইটাকে বলবো হিমাটোফাগাস ট্রপোজাইট। ও আমাদের শরীর থেকে খাচ্ছে, ওইটা তখন দেখে আমরা বুঝবো যে এটা ট্রপোজাইট। আরেকটা চিনবো কি, ট্রপোজাইটের মুভমেন্টটা। মুভমেন্টটা কি? স্লো গ্লাইডিং মুভমেন্ট। এটা দিয়ে আমরা চিনবো। তবে হ্যাঁ, ওই যে ফ্রেশ স্টুল যদি হয় তাহলে তুমি মুভমেন্টটা দেখতে পারবা। আর যদি ফ্রেশ স্টুল না হয়, তুমি হয়তো মনে করো 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসছো, তাহলে আর এমইআই কে তুমি পাবে না। এমইআই তখন এমনি এমইআই পাবা, কিন্তু তখন তোমার মুভমেন্টটা থাকবে না, তখন বোঝা মুশকিল হয়ে যায়। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে ফ্রেশ স্টুল হোয়াইট বার্ন অথবা স্যালাইন ডিউরেন। তোমাদের এটা জানা প্রয়োজন, শুধু এইটুকু জানো যে আমরা চিনবো একটা হলো হিমাটোফাগাস প্যাথোক্রমিক, আরেকটা হলো চিনবো কি, স্লো গ্লাইডিং মুভমেন্ট। এই দিয়ে আমরা ট্রপোজাইট চিনবো। আর স্টেন কি যেন করবো? আয়োডিন স্টেন করবো, আয়রন এবং হিমাটোক্সিডিন ইওসিন স্টেন, আর একটা ট্রাইকম স্টেন। এগুলো দিয়ে করবো কি, এই সিস্টের যে স্ট্রাকচার, সিস্টে কি কি আছে? নিউক্লিয়াস আছে, তাই তো? এই নিউক্লিয়াস গুলো ভালো দেখা যাবে। মেসোর কোডের সিস্টেম, সেখানে কি আছে? সিস্ট তোমার হলো কি, নিউক্লিয়াস। 4টা নিউক্লিয়াস আছে না? ওই 4টা নিউক্লিয়াস ভালো স্টেন নিবে। আর তোমার ইনমেসেজ যদি হয়, তাহলে কি সেখানে থাকবে? গ্লাইকোজেন এবং ক্রোমাটিড বার। ক্রোমাটিড বার থাকে। এগুলো তোমার স্টেন ভালো নেবে। তো এগুলো জানা বসতে চিনতে পারবো। ঠিক আছে, এই জন্য বলা আছে স্যালাইন প্রিপারেশন করি প্রপোজাল দেখার জন্য, আর হলো স্টেন দেখি হলো করি সিস্ট দেখার জন্য। এই স্লাইডটাই পড়বা। এইটা তোমাদের জানার প্রয়োজন নাই, এটা বাদ দাও। তোমার খালি এটা খালি দেখার না, ওই দেখো ওই যে কেমন দেখা যায়। এই যে একবারে রেডিশ ব্রাউন কালার হয়ে গেছে। হ্যাঁ, এই যে, ঠিক আছে, চিনতে পারতেছো? এরকমই দেখা যায়। এটাও দেখো রেডিশ ব্রাউন। এগুলো হলো ট্রপোজাইট। স্যালাইন প্রিপারেশন এই যে এইভাবে দেখা যায়, এটাই। হ্যাঁ, তারপরে এটাও দেখা যায়। আর এই তারপরে করলাম কি, আয়োডিন প্রিপারেশন করবো। আয়োডিন করলে কি ইয়েলোইশ হয়ে যায়। তখন দেখবো, যখন দেখো এখানে দেখো নিউক্লিয়াস এবং গ্লাইকোজেন দেখা যায়। এই যে এই দেখো, এটা সিস্টটা দেখতেছি। হুম, এখানে সিস্ট দেখা যাচ্ছে ভালো। হুম, এটা হলো সিস্ট, এই হলো সিস্ট। এগুলো এখন বাদ দাও, এগুলো লাগবে না। আয়োডিনটা সাধারণত আয়োডিন করি, আর তোমার হলো এটা করি, এগুলো বাদ দাও। এরপরে এসো কালচার। কালচার কত লাগে দেখো, টেক্স 7 উইকস। তারপরে করবো কোথায়? রবিনসন্স মিডিয়া এবং ডবেলস ট্রাইফেজিক অ্যান্ড ক্লেভারল্যান্ড কলিয়ার মিডিয়া। এই দুটা মিডিয়াতে আমরা কালচার করি। তবে হ্যাঁ,
তোমার রিসেন্টলি হচ্ছে, তুমি কি সেভাইল অপেক্ষা করবা? না স্যার। করবো না? তাহলে প্র্যাকটিক্যালি আমরা কালচার করি না। কালচার করি কখন? এখানে লিখে নাও, ডান ফর এপিডেমিওলজিক্যাল পারপাস। কোথাও মনে করো ইয়ে হচ্ছে, ডিসেন্ট্রি বেশি হচ্ছে, ডায়রিয়া বেশি হচ্ছে, তখন তুমি ওখানে ইনভেস্ট করে যাও যে কি এখানে যে খালি মানুষের খালি ইয়ে হচ্ছে, পাবলিক হেলথ প্রবলেম হচ্ছে, এটা কি কারণ হচ্ছে। ওই ক্ষেত্রে তুমি ইয়ে করবা, কালসা করবা। ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে ডান ফর এপিডেমিওলজিক্যাল পারপাস। ঠিক আছে, এটা লিখে নাও তাহলে। ভাইভাতে বলবো যখনই, সঙ্গে সঙ্গে বলো কালচার ডান ফর অনলি এপিডেমিওলজিক্যাল এপিডেমিওলজিক্যাল পারপাস। না হলে তোমাকে বলো যে তুমি কালসা করো, তোমাকে ধরে বসবে। কিন্তু বইতে যত আছে তুমি বলতে হবে। ঠিক আছে? সবাই লিখছো? তাহলে টেক্সট সেভারাল উইকস, কয়েক সপ্তাহ লাগে, এবং কলিকাতায় রবিনসন্স মিডিয়া এবং ডবেলস ডাইফেজিক অ্যান্ড ক্লেভারল্যান্ড কলিয়ার মিডিয়া। আরেকটা কি করব, আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ডিটেকশন করব। অ্যান্টিজেন ডিটেকশন করা যায় তোমার স্টুলেই বা এলাইজা। এলাইজার দ্বারা আমরা অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি। তারপর স্যারোলজি আমরা কি করব? অ্যান্টিবডি দেখবো এখানে, তাই তো? কি কি ভাবে দেখি? ইনডাইরেক্ট হিম অ্যাগ্লুটিনেশন টেস্ট, তারপর ইনডাইরেক্ট ইমিউনোফ্লোরেসেন্ট অ্যান্টিবডি টেস্ট, তারপরে এলাইজা এনজাইম লিঙ্ক ইমিউনোসার্ভেন আসে, আর একটা কি আইসিটি ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট ফর অ্যান্টিবডি। তবে সেরোলজি এটাও করা হয় না, এগুলোও করা হয় না। ঠিক আছে? প্র্যাকটিক্যাল পারপাসে এটাও করা হয় না। আরো কি করা যেতে পারে? পিসিআর এন্ড আরটিপিসিআর টু ডিফারেন্সিয়েট intima histolytica from intima in stool, also pass and culture। এটাও সাধারণত করা হয় না। ঠিক আছে? এবং ব্লাড ফিল্ম করা হয়, যে পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি করি, সেখানে ডব্লিউসি পরিমাণ বেশি হবে এবং নিউট্রিয়েন্ট বেড়ে যাবে। ওকে? লেখার সময় লিখবা, বলার সময় বলবা, কিন্তু তোমার কোশ্চেন যদি কেউ করে, তাহলে এগুলো তোমাকে ক্লারিফাই করতে হবে। এতগুলো বলতেছো, আমরা তো অ্যাকচুয়ালি খালি কি করি, প্র্যাকটিক্যাল পারপাস তোমার স্টোর নিলাম, তারপরে তোমার ওই যে দুইটা প্রিপারেশন করি, একটা স্যালাইন প্রিপারেশন করি আর একটা হলো আয়োডিন প্রিপারেশন করি, এই তো। তারপর যেমন মাইক্রোস্কোপে দেখবো, এই তোমার এটা। আর একটা হলো তোমার আসাম থেকে আর পেরিফেরাল ব্লাড ফিল্ম করা হয় না, যদি করা হয় লিকোসাইটিস পাওয়া যাবে। এই ক্ষেত্রে এইটুকু করি। কিন্তু রিটেনে যখন তুমি ইয়ে করবা বা ভাইভাতে বলার সময় তোমাকে সবকিছুই বলতে হবে। তো বলতে গেলে তোমাকে যাতে কেউ বিপদে না ফেলতে পারে, তাহলে তুমি বলবা যে প্রথম কথা, তাহলে কি বলবা যে তোমার স্যাম্পল নিলা, কি স্টোন নিলা, ফিসেস, ফিকাল ম্যাটার নিলা, তারপরে আর কি নিতে পারি, তোমার হলো স্ক্র্যাপিং করতে নিতে পারি, স্ক্র্যাপিং করলে স্ক্র্যাপিং করতে পারি, আর বায়োপসি ম্যাটেরিয়াল অবটেন বাই সিগমোডোস্কোপি, আর ব্লাড নিতে পারি। নিলাম, নিয়ে স্যালাইন প্রেস করি টু সি দা ট্রপোজেট, আর স্টেন করলাম টু সি দা সিস্ট। এখন ট্রপোজেট আমরা কিভাবে চিনবো? হিমাটোগ্যাস ট্রপোজেট, ব্লাড খেয়ে একবার লাল হয়ে গেছে। আরেকটা মুভমেন্ট, স্লো গ্লাইডিং মুভমেন্ট। আর স্টেন করবো, আয়োডিন করবো, এটা তারপর আয়োডিন এবং হেমাটোগ্যাস স্টেন করবো, ট্রাইকম স্টেন করবো, করে দেখবো সিস্টটা দেখবো আমরা। তারপরে এই স্লাইডও বাদ দাও, এগুলো জাস্ট বোঝার জন্য এগুলো নিয়ে আসছি, এগুলো বোঝানোর জন্য নিয়ে আসছি। এগুলো বাদ দাও। এই এখন আসো কালচার। কালচারের আগে কয়েক সপ্তাহ এই কুটুকুল মিডিয়া, রবিনসন্স মিডিয়া এবং ডবেলস ডাইফেজিক অ্যান্ড ক্লেভারল্যান্ড কলিয়ার মিডিয়া। তাহলে অ্যান্টিজেনারেশন কি করব? বা এলাইজা। আরেকটা কি করবো? অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি? ইনডাইরেক্ট হিমোগ্লোবিন টেস্ট, ইনডাইরেক্ট ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট, এলাইজা এবং আইসিটি। আর কি করতে পারি? পিসিআর করতে পারি, আরটিপিসিআর করতে পারি। পিসিআর এবং আরটিপিসিআর করতে পারি কার সঙ্গে? ডিভাইসেট করার জন্য
ইনটেমা হিস্টোরিকা ফ্রম ইনটেমা ডিসপার, আরেকটা ব্লাড ফিল্ম করতে পারি লিপোসাইটোসিস। এই তোমার হলো ডায়াগনোসিস। এরপর আসো লিভার অ্যাবসেস। যতগুলো তোমার যে এক্সট্রা ইন্টেস্টিনাল যে লেশন হলো তার মধ্যে এই দেখো লিভার অ্যাবসেস, এখানে লিভারের ফিগারটা দেখো, লিভার অ্যাবসেস এখানে লিভার দুটা লোব, রাইট এবং লেফট লোব। আমি তো ভুলে গেছি, তোমরা বেশি জানো। আচ্ছা এখন দেখো, এটা মোস্ট কমন ম্যানিফেস্টেশন অফ এক্সট্রা ইন্টেস্টিনাল। এই এক্সট্রা ইন্টেস্টাইন যত লেশন আছে তার মধ্যে সবচেয়ে বেশি হয় লিভার আছে। কত পার্সেন্ট? 2 to 10%। এবং মোর কমন ইন মেল। মেল ফিমেল রেশিও কত দেখো, 9:1। তাহলে মেলরাই বেশি এফেক্ট হচ্ছে এবং রেয়ার ইন চিলড্রেন। এবং কোন জায়গা বেশি হয়, কমন সাইড কোথায়? রাইট লোব অফ লিভার। কি জন্য রাইট লোবে বেশি হয়, লেফট লোবে কম কেন হয়? বিকজ রাইট লোব গেটস মোর ব্লাড সাপ্লাই। এই জন্য লিভার অ্যাবসেস ডেভেলপ 2 to 3 months after dysentery. And 5% has a history of dysentery. তাহলে রাইট লোব লিভার বেশি হয়, কি জন্য? রাইট লোব লিভার গেটস ব্লাড সাপ্লাই, মোর ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই যদি বেশি হয় তাহলে কি হবে? অর্গানিজম বেশি যাবে, তাই তো? ওই জন্য তোমার রাইট লোব বেশি হয়। তাহলে তোমার হলো, আমরা এখানে কোশ্চেন করি কিন্তু কোন লোব বেশি হয়, রাইট লোব বেশি হয় না লেফট লোব বেশি হয়? তাহলে অবশ্যই বলতে হবে রাইট লোব লিভার। কি জন্য বেশি হবে? কারণ হলো রাইট লোবটাই বড়, তাই তো? নাকি লেফট লোব বড় হয়, কোনটা হয়? রাইট লোব অনেক বড়। রাইট লোব বড়, এই জন্য ওখানে ব্লাড সাপ্লাইটা বেশি। ব্লাড সাপ্লাই যদি বেশি হয় তাহলে ওখানে অর্গানিজম বেশি যাবে, যার ফলে ওখানেই তোমার ইয়েটা বেশি হয়, অ্যাবসেসটা বেশি হয়। এবং এক্ষেত্রে হয় সাধারণত লিভার অ্যাবসেস ইজিলি এমনিতে হয় না, দেখা যায় কি কারো 2 থেকে 3 মাস আগে তার ডিসেন্ট হয়েছিল, ডিসেন্ট থেকে হয়তো ঠিকমতো ট্রিটমেন্ট করা হয়নি, অর্গানিজম বডিতে রয়ে গেছে, চলে গেছে লিভারে, লিভারে কি কিছুদিন পরে তার এই তোমার ইয়ে হবে, লিভার অ্যাবসেস হবে। এবং এই জন্য 35% হ্যাজ এ হিস্ট্রি অফ ডিসেন্ট্রি। হিস্ট্রি এলেই এগুলো বুঝবা। লিভার অ্যাবসেস কিভাবে হয়? লিভার অ্যাবসেস are always preceded by intestinal coloration which may be asymptomatic. সিমটম থাকতে পারে বা নাও থাকতে পারে। আগে বলা, এই জন্য বলা হয়েছে 35% has a history of dysentery, তাই তো? আর মেজরিটির ক্ষেত্রে কিন্তু দেখা গেল, দেখো কোনো সিমটমই নাই। এই যে সিমটম থাকতে পারে, ডিসেন্ট্রি সিমটম থাকতে পারে নাও থাকতে পারে, হিস্ট্রি তোমাকে দিতে পারে নাও দিতে পারে। 35% ক্ষেত্রে তোমাকে হিস্ট্রি দিবে, কিন্তু তোমার কলোনি ফর্মেশন করবেই। এই জন্য বলা হচ্ছে লিভার অ্যাবসেস আর অলওয়েজ প্রেসিডেড বাই ইন্টেস্টাইনাল কলোরাইজেশন হুইচ মে বি অ্যাসিম্পটোমেটিক, এই লাইনটা বাদ দাও। এই ওল্ড কনসেপ্ট আর নিউ কনসেপ্ট এগুলো আমি বলবো না, তোমরা শুধু এই ওল্ড স্কিমিং এটাই শুধু আমি বলবো। ওল্ড কনসেপ্ট এটা বাদ দাও, এই লাইনটাই বাদ দাও, দিয়ে এখানে আসো। Trophozoite of Etohistolytica are carried as emboli by the radicals of the portal vein from the base of the enculture of the large intestine. The capillary system of the liver acts as an efficient filter and holds this parasite. তার মানে হলো কি, ওই যে ইন্টেস্টাইন থেকে তোমার ব্লাড সাপ্লাই কোথায় কোথায় যায়? ওখানে পোর্টাল সাপ্লাই শুরু হলো, তাই তো? যায় কোথায়? লিভারে যায়, লিভারে। লিভারে যায়। এই পোর্টাল সার্কুলেশন এর মাধ্যমে তোমার ট্রফোজয়েড শিকারের মতো হয়, লিভারে চলে গেল, এটাই বলা হচ্ছে। লার্জ ইন্টেস্টাইন যে আলসা হলো, এখান থেকে তোমার পোর্টাল ভেনের মাধ্যমে চলে গেল, তোমার হলো লিভারে গেল ট্রফোজয়েড গেল। এখন কি হলো? এবং লিভারের কাজ কি? লিভার সাকরি হিসেবে কাজ করে, তাই তো? লিভার স্প্লিন এগুলো কি সাকরি হিসেবে কাজ করে, এগুলো তারা করবে, ফিল্টারিং করবে। ফিল্টারিং যখনই করবে, the capillary system of the liver acts as an efficient filter and holds the parasite. যখন তারা ফিল্টার হিসেবে কাজ করবে তখন ওই অর্গানিজম গুলো ওখানে আটকে যাবে, ঠিক আছে? লিভারে আটকে গেল, লিভার আটকে গেলে কি হবে? আটকে গেল ভালো করলো, কিন্তু ওইখানে তারা তখন কি করবে? বসে থাকবে না, তখন মাল্টিপ্লাই করবে লার্জ নাম্বার and local accumulation of the enzyme. লার্জ অ্যাকুমুলেশন করলো এবং যতগুলো হলো তোমার 100 কে অ্যাকুমুলেট করলো, করলে কি হবে? যখন অনেকগুলো তৈরি হলো তখন কি হবে?
ওইখানকার যে সার্কুলেশন উইল কজ অবস্ট্রাকশন টু দ্য সার্কুলেশন। আর যদি যখনই অবস্ট্রাকশন হবে আর পাশাপাশি থ্রম্বোসিস হবে অফ দ্য পোর্টাল ভেন, রেজাল্টিং ইন ischemic necrosis of the surrounding liver cells। লিভার সেলটা তখন ব্লাড সাপ্লাই দিতে পারছে না, তাহলে নেক্রোসিস হবে, সেটাকে বলা হচ্ছে ইসকেমিক নেক্রোসিস। এই ইসকেমিক নেক্রোসিস হলো এই নেক্রোটিক মেটাল, প্রথম কি হবে, এট ফার্স্ট দ্য নেক্রোটিক মেটাল কনসিস্ট অফ সলিড স্লাব, প্রথম সলিড হবে, পরে কি হবে, লেটার দ্য ইন্টার লিকুইফাইজ বাই সার্কুলেটরি অ্যাকশন বাই হিস্টোলাইটিক অ্যাকশন অফ। পরে ওই তোমার অলরেডি জানছো যে ইন্টেস্টাইন ইন্টারহিস্টোলাইটিক যখন সিক্রেশন কি করে, একটা প্রোটোলাইটিক এনজাইম নাম হলো হিস্টোলাইসিন। এই হিস্টোলাইসিনটা করবে কি তোমার হলো এই যে সলিড যে সলিড যে ম্যাটার নেগেটিভ ম্যাটার আছে সেগুলোকে ভেঙে দেবে, ঠিক আছে, যার ফলে সেগুলো লিকুইফাইড হলো। এই লিকুইফাইড দেন এক্সটেন্ড রেডিয়ালি চতুর্দিকে ছড়া যাবে। আর তারপরে এখানে আরেকটা কি হবে, এইখানে তোমার নিউট্রোফিল এখানে চলে আসবে এবং তারা মারা যাবে। আলু তৈরি হলো, অ্যাক্সেস তৈরি হলো এবং লার্জ, এবং এগুলো তখন করবে কি, এগুলো হবে তোমার সব অ্যাক্সেস যখন এক জায়গায় যাবে তখন লার্জ অ্যাক্সেস ফাউন্ড বাই কোলেক্স অফ দিস মিলেরি অ্যাক্সেস। নিউ কনসেপ্ট এটা আর পড়তেছি না, এটা বাদ থাকলো। তাহলে আমরা ওল্ড কনসেপ্ট আর নিউ কনসেপ্ট আমরা পড়বো না, ঠিক আছে। তাহলে ওল্ড কনসেপ্ট আর নিউ কনসেপ্ট পড়বো না, তাহলে শুধু ওই যে, তাহলে এই যে ওল্ড কনসেপ্ট নিউ, এই লাইনটা পড়তে হবে। তাহলে তাহলে উপরে শুধু বলে রাখো লিভার স্পেসিফিক বাই ইন্টেস্টাইনাল কলোনাইজেশন হুইচ মেবি অ্যাসিম্পটোমেটিক। তাহলে কি হচ্ছে, প্রথমে তোমার হলো ইন্টেস্টাইনে তোমার প্রথমভাবে ইন্টারভিউতে প্রবেশ করলো, সেখানে ডিসেন্ড করতে পারে বা তোমার অ্যাসিম্পটোমেটিক হিসেবে থাকলো। এবং এখানে কি 35% ক্ষেত্রে অ্যাকোডামিক হিস্ট্রি দিবে, আর বাকিগুলো তোমার নাও দিতে পারে, সেই জন্য এখানে অ্যাসিম্পটোমেটিক থাকে। আচ্ছা, এরপরে হলো কি ইন্টেস্টাইনে আলসার করলো, এখান থেকে তোমার প্রপোজাল যাবে কোথায়, লিভারে গেল বাই পোর্টাল সার্কুলেশন। এখন তোমার লিভারে গেল এবং লিভার এখানে কি ফিল্টার হিসেবে কাজ করবে। ফিল্টারিং করলো তখন তার যে ক্যাপিলারি, তার ক্যাপিলারির মধ্যে তোমার কি হবে, অর্গানিজম আটকে যাবে, তাই তো। এবং আটকে যখন গেল সেখানে সেগুলো আবার কি মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই লার্জ নাম্বার, এবং যখন অনেকগুলো অ্যামিনো যখন এক জায়গায় হলো তখন কি একটা ব্লস তৈরি করবে, ব্লস তৈরি করলে কি হবে, সেখানে ব্লাড ভেসেল কি করবে, অবস্ট্রাকশন করবে, যার ফলে কি ব্লাড সাপ্লাই আর যাইতে পারবে না ওখানে, তাই তো। আর ব্লাড সাপ্লাই যদি না পায় তাহলে লিভার সেল গুলো কি হবে, তোমার নেক্রোসিস হয়ে যাবে। হ্যাঁ, নেক্রোসিস হলো, পাশাপাশি কি হবে, তোমার সেখানে নিউট্রোফিল চলে যাবে, সে নিউট্রোফিল গেলে কি হবে, আচ্ছা নেক্রোসিস হলো, এই নেক্রোসিস যে হলো প্রথম সেলগুলো হবে স্লাব, হবে কি হার্ড হবে খুব, এগুলো এগুলো হবে তোমার হলো সলিড প্রথম হবে, ঠিক আছে। তারপরে সেখানে হবে কি, এখানে তোমার হিস্টোলাইসিস সেখানে করবে, করে এই সলিড গুলোকে মেরে চেষ্টা করে এগুলো হবে তোমার লিকুইফাইড হবে, ঠিক আছে। তারপর তোমার নিউট্রোফিল ওখানে চলে গেল, নিউট্রোফিল গিয়ে তাকে মারে ফেলতে চাইবে, তখন নিউট্রোফিল নিজে মারা গেল, হলো কি অ্যাসেস তৈরি গেল। এই অনেকগুলো অ্যাসেস যখন এক জায়গায় জড়ো হলো তখন হবে লার্জ অ্যাসেস তৈরি হলো। এটা হলো তোমার হলো প্যাথোজেনেসিস। তাহলে এই পদে এটা ভালো করে পড়িও, ভাইবা রিটেন সবগুলোতেই, এগুলো বাদ দাও। তাহলে এখন আসো লিভার অ্যাসিড ডায়াগনোসিস কিভাবে করবে দেখো। লিভার অ্যাসিড ডায়াগনোসিস করবে কিভাবে করবো, তাহলে স্যাম্পল কি নেবো দেখো। এখানে ভাগ করবো আমরা ইমেজিং টেকনিক এবং হলো ব্লাড নেব এবং অ্যাসপিরেশন লিভার অ্যাক্সেস। তো তোমরা সাধারণত এই অ্যাসপিরেশন লিভার অ্যাক্সেস এটা আগে করবা, আগে বলবা, ঠিক আছে। 2 নম্বরে বলবা ব্লাড, তারপরে 3 নম্বরে বলবা তোমার ইমেজিং টেকনিক। যখন তোমরা লিভারে যাবা, কি মেডিসিন যাবা বা সার্জারি যাবা বা গাইনি যাবা, তখন তোমাকে কিন্তু ইমেজিং টেকনিকটা আগে বলতে হবে, ঠিক আছে। আর মাইক্রোবায়োলজিতে যখন থাকবা তখন তোমাকে আগে বলতে হবে তোমার অ্যাসপিরেশন লিভার অ্যাক্সেস, ব্লাড, তারপরে 3 নম্বর হলো ইমেজিং টেকনিক, ঠিক আছে।
এখন ইমেজিং টেকনিকের মধ্যে কি আছে, তোমার স্ক্যানিং, তারপর সিটি স্ক্যান আছে, আইসোটোপ স্ক্যান আছে, সিটি স্ক্যান আছে, আলট্রাসোনোগ্রাফি করা হয়। আলট্রাসোনোগ্রাফি করলে কি হাইপোএকিক সাবস্টেন্স, সেজি সেজি মার্জিন এটা যখন ওয়ার্ডে যাবে তখন বুঝবা সেজি মার্জিন। এক্সরে হবে, এক্সরে করলে কি ইলেভেশন অফ রাইট ডোম অফ ডায়াফ্রাম। আর কি রাইট লোবটা বড় হয়ে গেছে, তাহলে কি রাইট ডোমটা কি উপরে যাবে না, এই জন্য বলা আছে ইলেভেশন অফ রাইট ডোম অফ ডায়াফ্রাম। তবে এই যে ইমেজিং টেকনিক থেকে আমরা দিস ফাইন্ডিংস ক্যানট বি ডিফারেন্সিয়েট বিটুইন অ্যামিবিক অ্যান্ড পায়োজেনিক অ্যাক্সেস। এটা কিন্তু অ্যামিবিক ডিসেন্ট্রি নাকি পায়োজেনিক অ্যাক্সেস বুঝতে পারবে না। ওই জন্য কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করলো বা সিটি স্ক্যান যেটাই করো না কেন, ওটাতে তুমি বলতে পারছো না যে এটা তুমি অ্যামিবিক অ্যাক্সেস না লিভার অ্যাক্সেস ইয়া নাকি পায়োজেনিক অ্যাক্সেস। অবশ্যই তখন মাইক্রোবায়োলজি থেকে লাগবে। তখন সেখানে কি হবে, ব্লাড যদি নেওয়া হয় তখন আমরা পাবো নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। আরেকটা কি ইলেভেশন অফ লিভার এনজাইম। লিভার এনজাইম বলতে কি এসজিবিটি, এসজিওটি এগুলো বেড়ে যাবে, এই দুটো বেড়ে যায়, বা এএসটি আর এএলটি যেটা জানো, এই দুটো বেড়ে যাবে। এবং তোমার জানি রাখবে যে যতটা প্যারাসাইটিক ইনফেকশন সবগুলোতে কিন্তু তোমার ইএসবি বাড়ে, ভাইরাসে তোমার কি লিম্ফোসাইট বাড়ে, আর ব্যাকটেরিয়াতে বাড়ে নিউট্রোফিল বাড়ে, তাই তো। আর প্যারাসাইটে তোমার সাধারণত প্যারাসাইট বিশেষ করে তোমার হেলমেটিক ইনফেকশন তোমার কি ইএসএনএফ বাড়ে। তো এই প্যারাসাইটিকের মধ্যে শুধু একটাতেই তোমার এই যে নিউট্রোফিলিক লিউকোসাইটিস হয়, সেটাতে হলো কি ইন্টারহিস্টাটিকা, এইখানে তোমার শুধু নিউট্রোফিলিক লিউকোসাইটিস হয়। তারপরে এগুলো আসলো, তখন তুমি এখন কনফার্ম করার জন্য কি করবা, লিভার করবো, অ্যাসপিরেশন করবা। আমরা হোয়াইট বোর্ড নেটিল আছে, ওয়ার্ডে গেলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়তো, হোয়াইট বোর্ড নেটিল পাওয়া যায়। ওই স্যালাইন দেওয়ার সময় হোয়াইট বোর্ড নেটিল ওর সঙ্গে দেওয়া হয়, দিয়ে ওই 50 সিরিজ সিরিজ ইয়ে করা হয়, ওর দিয়ে টানা হয় আর কি। ওয়ার্ডে না গেলে বোঝানো মুশকিল, সেটা দিয়ে মানে ইয়ে করা হয়, নেওয়া হয়। এখানে দেখো অ্যাক্সিডেন্ট করলে আমরা এই যে 5টা পাইলাম, সেই 5টা নেশার কি খালি চোখে দেখবো সেটা ম্যাক্রোস্কোপিক, আর কিছু দেখবো মাইক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক কি পাবো, 5টা কি, 5 is chocolate brown in color and thick in consistency, so called anchovy sauce plus হলো চকলেট ব্রাউন কালার, আর কনসিস্টেন্সি কি ঠিক, এই জন্য বলা আছে অ্যানকোভি সস পাস। এই টার্মটা খেয়াল রাখবে, কিন্তু আমরা বলি যে ইয়ামিক লিভার অ্যাক্সেস 5টাকে কি বলা হয়, বলতে হবে অ্যানকোভি সস পাস। ঠিক আছে, অবশ্যই টার্ম খেয়াল রাখবে, অ্যানকোভি সস পাস। তাহলে চকলেট ব্রাউন কালার এবং থিক ইন কনসিস্টেন্সি, এই জন্য বলা হয় অ্যানকোভি সস পাস। স্মেল, তারপর কি স্মেল ইজ রেয়ারলি অফেন্সিভ, তারপর নো অফেন্সিভ, দুর্গন্ধ থাকবে না, স্মেল সাধারণত দুর্গন্ধহীন থাকে, এই জন্য বলা হয় রেয়ারলি অফেন্সিভ। তারপর কি দেখবো, মাইক্রোস্কোপিক এক্সামিন করবো, করে এখানে পাবো ট্রপোজেট পাবো। ট্রপোজেট কোথায় পাবো, ট্রপোজেট ইজ ফাউন্ড ইন পেরিফেরাল জোন নিয়ার দ্য ক্যাপসুল অফ দ্য অ্যাক্সেস। এটা পরে আবার আসতেছে। মাঝখানে এই অ্যাক্সেস যে হলো লিভারে, অ্যাক্সেস সেন্টারে পাবো না, কিন্তু যেখানে ক্যাপসুল থাকে মানে পেরিফেরিতে পাবো। ঠিক আছে, আর পাস ব্যাকটেরিয়াল স্টাইল মানে এখানে কি ব্যাকটেরিয়া থাকবে না। যদি অ্যামিক তোমার ব্যাসিলার ডিসেন্ট্রি হতো তাহলে তোমার ব্যাসিলার তোমার কি ব্যাকটেরিয়া পাওয়া যেত, কিন্তু এখানে যেহেতু ইন্টারমাহিস্ট্রাটিকে করছে, এখানে ব্যাকটেরিয়া পাওয়া যাবে না, এখানে শুধু পাবা তুমি। এই জন্য বলা আছে ব্যাকটেরিয়ালকে স্টাইল। আর কি হবো, সেখানে তোমার লিভার সেল ডিসপ্লে করছে, লিভার সেল পাবো, ডিজেনারেটিভ লিভার সেল, আর কি রেড ব্লাড সেল পাবো এবং ডব্লিউসি পাবো, তাই তো। এগুলো মাইক্রোস্কোপিক এক্সামিন। এইখানে আমরা আরেকটা ফিগারে দেখো, এখানে দেখো প্রথমে দেখাইলাম, এই যে এই ফিগারটা দেখো তো, বা তোমার ভালো কোন জায়গা আছে, এই যে এখানে দেখো, এইটা একটা লিভার অ্যাবসেস, লিভার ভিতরে, এইখানে দেখো, দেখো
এটা একটা তোমার লিভার অ্যাবসেস, তাই তো? লিভারতে যখন আমি ইয়ে ঢোকাবো, তোমাকে বলা হবে যে লিভারে যখন একটা মানুষের চাকু ঢোকানো হলো বা সুচ ঢোকানো হলো, তাহলে প্রথম কি আসবে? প্রথম প্রথম কি পাবো তুমি? হুম? ওখানে তোমার প্রথমে পাবা তুমি হলো, প্রথমে কি থাকে? ক্যাপসুল থাকে, তাই তো? এবং আমি কি বললাম যে ইন্টারভেনশনাল ফাউন্ড নিয়ার দ্য ক্যাপসুল। চতুর্দিকে থাকবে ক্যাপসুল আর মাঝখানে থাকবে অ্যাক্সেস, তাই তো? তাহলে অ্যাক্সেসের সেন্টারে থাকবে না, পেরিফেরাল জোনে থাকবে, যেখানে নিয়ার দ্য ক্যাপসুল। প্রথম যদি আমি ইয়ে করি, স্টেপিং করি, ঠিক আছে, ওখানে হোয়াইট বোর্ড নেডল ঢুকাইলাম, তাহলে প্রথমে পাবো তোমার হলো, প্রথমে আসবে তোমার হলো প্রপোজার, তারপর তোমার হলো পাস আসবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ভাইভাতে এটা ধরা হয়। তাহলে এই জন্য বলা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিন করবে যখন, প্রপোজার ইজ ফাউন্ড ইন পেরিফেরাল জোন নিয়ার দ্য ক্যাপসুল অফ অ্যাবসেস। তাহলে মাঝখানে অ্যাবসেস থাকলো, ওটাকে কাভার যেটা করে থাকলো, কাভার করবে কি? ওই লিভারের যে টিস্যুগুলো, ওগুলোই তোমার মেমব্রেন হিসেবে কাজ করবে, ওটাকেই বলা হচ্ছে ক্যাপসুল, ঠিক আছে? Found in the peripheral, the proposal is found in peripheral zone near the capsule of the abscess. তাহলে এই জিনিসটা অবশ্যই ভালো করে আহ, খেয়াল রাখবা, ভাইভাতে এইভাবে ধরা হয়। তারপর এখানে ব্যাকটেরিয়া পাবো না, এই জন্য বলা হচ্ছে ব্যাকটেরিয়া স্টাইল। এবং যেহেতু তারা লিভার সেলকে ডিস্ট্রয় করে, তাহলে কি হবে? ডিজেনারেটিভ লিভার সেল, আর কি হবো? ফিউ রেড ব্লাড সেল এবং অকেশনাল লিউকোসাইট পাবো। আমাদের কালচার করা হয়, কালচার করবো এখানে কি যেন করবো, যেটা তোমার সিগেলার ডিসেন্ট্রি হয়, বা ওই ডিসেন্ট্রি কিন্তু শুধু শুধু সিগেরা করে না, তাই তো? তখন তোমার এই যে একজন যে আগে বললো, শুধু সিগেলা করে না, এটা ডায়রিয়া তোমার অনেকে করতে পারে, তাই তো? অনেক অর্গানিজম করতে পারে, বিশেষ করে তোমার বায়োজেনিক ব্যাকটেরিয়া যেগুলো হয় সেগুলো, সেগুলো যদি তোমার কালচার করো ম্যাক্রোনিক আকারে, তখন তোমার ব্যাকটেরিয়া গ্রো করবে। কিন্তু এমিক যদি অ্যাবসেস হয়, তাহলে কি ইন্টারভেনশনটাকে গ্রো করবে না। এই জন্য বলা হচ্ছে কালচার করা হয় টু ডিফারেন্সিয়েট বিটুইন বায়োজেনিক অ্যান্ড এমিক অ্যাবসেস। কালচার অফ দ্য অ্যাসপিরেটেড ম্যাটেরিয়াল ইজ ডান, এটা বলবো। তারপরে অ্যান্টিজেন ডিটেকশন করবো বাই অ্যামিক ল্যাকটিন অ্যান্টিজেন ডিটেক্টেড বাই এলাইজা, ঠিক আছে? এছাড়া করতে পারি স্টুল যদি আমরা এক্সামিন করি, এখানে পাবো 10 to 50% সিস্ট পেইন পাবো। তোমার অলরেডি জানছো, যেহেতু ওই অ্যাসিম্পটোমেটিক থাকে লিভার অ্যাসিডের ক্ষেত্রে, তোমার প্রথম হয় অ্যাপোডামিক ডিসেন্ট্রি, তারপরে এগুলো ভালো হয়ে গেল, এই আমার তোমার অ্যাসিম্পটোমেটিক থাকে, কিন্তু সিস্ট পাস হয়ে থাকে। এই জন্য বলা হয় 10 to 50% সিস্ট পেইন পাবো, ঠিক আছে? আর ওই পাশে আর এখানে আরেকটা বলে রাখি, যে পাস যদি আমরা এক্সামিন করি, সেখানে তুমি কি ট্রপোজেট পাবো না সিস্ট পাবো? প্রপোজেট স্যার। ট্রপোজেট, কখনো ভুল করে সিস্ট বলবো না। আর তোমার ওখানে অর্গানিজম, তোমার অর্গানিজম কি লেশন কে করলো? সিস্ট কখনো সিস্ট করে না, সবসময় লেশন করে তোমার ট্রপোজেট, ঠিক আছে? ওই জন্য ওখানে বলতে হবে অবশ্যই ট্রপোজেট, ওখানে সিস্ট পাবো না, শুধুই ট্রপোজেট পাবো। আর যদি স্টিল করি, তাহলে সেক্ষেত্রে 10 to 15% ক্ষেত্রে সিস্ট পাবো না। আর যদি আমরা আরেকটা করতে পারি, অ্যান্টিবডি ডিটেকশন করতে পারি, ইনডাইরেক্ট হিমোগ্লোবিন, ওই আগে যে স্টুলে যেগুলো বললাম সেগুলো, ওই পিসিআর আর্টিফিশিয়াল, এগুলো ওই আগের মতোই এগুলো। তাহলে তাহলে প্রথম করলাম কি? ইমেজিং টেকনিক, আল্ট্রাসোনোগ্রাফি, আর সিটি স্ক্যান করলাম, আইসোটোপ স্ক্যান করলাম, আল্ট্রাসোনোগ্রাফি করলাম। আল্ট্রাসোনোগ্রাফি করলে কি পাবো? হাইপার এফেক্ট সাসপেক্ট সেজি ইমার্জেন্সি। আর এক্স রে করলে কি হবো? ইলেভেশন রাইট ডাউন ট্রায়াল। কিন্তু এটা যে আমরা ক্যানট ডিফারেন্সিয়েট বিটুইন আমেরিকান প্যারাডিন গ্যাসেস। সো ডান তোমার কি, দেন ডান ব্লাড এক্সামিন করলে পাবো নেট্রোল লিপোসাইটিস এবং ইলেভেশন লিভার এনজাইম, যেমন এসজিবিটি, জিওটি পাবো। তারপর তোমার লিভার অ্যাসপিরেশন করবো বাই ওয়াইড বোনেটিং।
ওটাতে প্রথম কি খালি চোখে দেখবো, দেখে কি করবো, ওটা কালারটা কি, চকলেট ব্রাউন কালার, এবং কনসিস্টেন্সি ঠিক, এবং রিয়ালি অফেন্সিভ, অফেন্সিভ হবে না, ওই জন্য বলা আছে অ্যানকোবিসস ফাস্ট। আর মাইক্রোস্কোপে দেখবো কি, সেখানে দেখবো তোমার হলো ট্রফোজেট, দেখবো ট্রফোজেট পাবো কোথায়, ইন পেরিফেরাল জোন নিয়ার দ্য ক্যাপসুল অফ দ্য অ্যাবসেস, মাঝখানে পাবো না, পেরিফেরাল পাবো। কি জন্য ট্রফোজেট তো মাঝখানে পাবো, পাবো না কি জন্য, মাঝখানে পাবো না কেন বলো দেখি। হ্যালো, স্যার মাঝখানে তো নিউট্রোফিল থাকবে স্যার। আরে আর ট্রফোজেট তো স্যার মানে সবসময় মানে স্যার মাঝখানে তো লেশন অলরেডি হয়ে গেছে। আর ট্রফোজেট তো স্যার মানে লেশন ইনক্রিজিং করতে থাকবে যে ল্যাটারালি। তো স্যার বাড়তেই থাকলে ওইটা তো স্যার পেরিফেরালি থাকবে, ভিতরে কখনোই থাকবে না। ওটা তো আছে, কিন্তু ওটা হচ্ছে মেইন কথাটা হলো যে ট্রফোজেট তো খাবার আছে নাকি, মাঝখানে তোমার কি খাবার পাবে সে, না স্যার। খাবার পাবে না। লেশন তোমার কখন করবে, তোমার সাইডে যখন তোমার যে হেলদি টিস্যু আছে, হেলদি টিস্যুকে অ্যাটাক সে করবে, করে সে অ্যাটাক করে সেই ক্ষেত্রে সে খাবার নেবে, যখন তোমার যার ফলে তোমার ওই তোমার ক্যাপসুলের দিকে থাকবে, এই কারণে। তাহলে তোমার প্রফেসর পাওয়া গেল কিন্তু শেষ পাবো না, আবার কি এখানে ব্যাকটেরিয়া পাবো না, এই জন্য আমার ব্যাকটেরিয়া স্টাইল। আর তাহলে পাবো কি, এই যে লিভার সেল ডিস্টার্ব আছে, লিভার সেল পাবো, এবং ওকে ফিউ ব্লাড রেট আর বেশি পাবো, এবং ওটা বেশি অপারেশনে পেতে পারি। আর কালচার করবো টু ডিফারেন্সিয়েট বিটুইন অ্যামিবিক অ্যান্ড পায়োজেনিক অ্যান্ড অ্যামিবিক ডিসেন্ট্রি, অ্যামিবিক পাস অ্যাবসেস। আর অ্যান্টিজেন ডিটেকশন করবো এলাইজা, এবং অ্যান্টিবডি ডিটেকশন করবো অনেকগুলোই, যেমন ইনডাইরেক্ট হিমোগ্লোবিন টেস্ট, কাউন্টার ইমিউনো ইলেকট্রোফোরেসিস, তারপরে ইমিউনোফ্লুরেন্স অ্যান্টিবডি টেস্ট, তারপরে এলাইজা, এগুলো। আর স্টুল যদি এক্সামিন করি তাহলে পাবো 10 to 15 থেকে 60,000। তাহলে এই তোমার হলো ইন্টারভাইস্টারিকা। কালকে পড়বো লিশম্যানিয়া ডোনোভানি কালাজার, ঠিক আছে। তাহলে আজকে স্যার ক্রনিক ক্রনিক ইন্টেস্টিনাল অ্যামিবায়াসিসে তাহলে ডিসেন্ট্রি হয় না? না, তখন তোমার ক্রনিক ইন্টেস্টাইনাল অ্যাসিড, তখন তোমার ওই যে আমি বেশ করি অ্যামিবা ফর্মেশন করে তখন। জি স্যার।